কামড়ের দাগগুলো আরো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। ফর্সা মুখশ্রীতে ব্যর্থ রোজা কাঁদতে কাঁদতে মেঝেতেই। ভালোবাসাকে ভালো রাখতে চাওয়া যে প্রবণতা, সেটা হলো আসল ভালোবাসা। রোজা যদি নিজে থেকে ভালো করে বুঝিয়ে আদৃশকে বলতো, তাহলে হয়তো আদৃশ ওকে মুক্তি দিয়ে দিত। ওর কাছে সবার আগে প্রিয় মানুষটির ভালো থাকাটাই নির্ভর করে। আদৃশ জানতো এত সহজে রোজার মনে জায়গা করে নেওয়া সম্ভব নয়। তবুও সময় দিয়েছিল, পাশাপাশি নিজেও যতটা পারে রোজার খেয়াল রেখেছে। কিন্তু আজ যখন রোজা আদৃশের ভালোবাসাকে অপমান করেছে, ও টুকু অনুভূতিকে ছোট করছে, তখন আর নিজেকে সামলাতে পারেনি। বেদনার্থ হৃদয়ে যখন বারান্দার জানলাটার কাচের টুকরো ওর হাতে ঢুকিয়ে কেটে গিয়েছিল, বেদরক শব্দে ঘুম থেকে জেগে গিয়েছিল রোজা। ভয়ার্থ চেহারা নিয়ে বেলকনিতে ছুটে আসে রোজা। তখনই পাশের ব্যালকনিতে ঘটে যাওয়া দুর্ঘটনার সাক্ষী হয়েছে। রক্তাক্ত হাতটির দিকে তাকিয়ে আটকে ওঠে। আদৃশ তখনও নির্বিকার, রক্ত চুইয়ে চুইয়ে পড়ছিল। রোজার কাছে অভিনয় মনে হচ্ছিল, কিন্তু ও ভুল ছিল। যখনই আসল ঘটনা ধরতে পারলো, তখন ছুটে গিয়েছিল আদৃশের ঘরে নিজে থেকে, প্রথমবারের মতো। যদিও খানিক আগের ঘটনা ওর মস্তিষ্কে ছিল, কিন্তু লোকটার বিপদে এগিয়ে যাওয়াটাই বেশি প্রয়োজন বলে মনে হলো ওর। এক গাদা কথা শুনিয়ে আদৃশের হাতে ব্যান্ডেজ করে দিয়েছে রোজা। আদৃশ দ্বিরুক্তি করেনি, একটা শব্দ ব্যয় করেনি। ঘর থেকে বেরিয়ে আসার সময় শুধু কম্পিত কণ্ঠে বলেছিল, তুমি আমাকে ভালোবাসোনি রোজানো? রোজার পা আটকে এসেছিল, মাথা নাড়িয়ে শুধু বলল, ভালোবাসিনি। আদৃশের গভীর কণ্ঠ। তবে এলে কেন? রোজা তাচ্ছিল্য করে বলল, আমি তো আপনাদের মতো নির্দয় নই। যাদের বাড়িতে থাকছি, পড়ছি, অন্ন ধ্বংস করছি, তাদের বিপদে এগিয়ে আসবো না। এতটা অকৃতজ্ঞ মনে করবেন না। আদৃশ বাঁকা হেসে বলল, সবার প্রতি এত কৃতজ্ঞতা তোমার? আমার প্রতিও? না, বিবেচনা বোধ থেকেই ছুটে এসেছি, অন্য কিছু ভেবে নেবেন না। আদৃশ হেসে উঠল। তোমার কাছে আমার অপরাধটা ঠিক কি জানা নেই? আমার জানা মতে সজ্ঞানে তোমার সাথে কোনো অন্যায় করিনি আমি। জানি না কে তোমাকে কি বলে কান ভাঙানি দিয়েছে। এতদিন আমাদের বাড়িতে থেকেও যখন আমার প্রতি সামান্য বিশ্বাস রাখতে পারলে না, সেখানে ভালোবাসা শব্দটি তো বেমানান রোজানু। তারপর আদৃশ একটু থেমে হাত থেকে ব্যান্ডেজটা খুলে ছুঁড়ে মারল মেঝেতে। রোজাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে বলল, কখনো আসবে না আমার কাছে, আমি তোমাকে ভুলতে চাই। প্রায় সবার জীবনে কোনো না কোনো সময় ভালোবাসা এসে উকি দেয়। ভালোবাসা অনুভূতি চিরন্তন, স্থান কাল পাত্র ভেদ। ভালোবাসা শব্দটির অনুভূতি এইরকমই হয়। হঠাৎ হঠাৎ মনে জেগে ওঠা এক টুকরো সুখানুভূতি, আনন্দ, অস্থিরতা। সময় অসময় রাত বিরতে প্রিয় মানুষের কথা মনে পড়লে নিজের অজান্তেই মুখ বিরকে চলকে ওঠা একটা শক্তিমাভা লজ্জা, ভয়, আনন্দ আর সুখ নিয়েই তো অনুভূতি। আর অনুভূতিরা যেখানে প্রগাট হয়, সেখানেই তো জন্ম নেয় ভালোবাসা নামক 4 অক্ষরের একটি অনুভূতি। প্রেম হয়ে যায় মনের অগোচরে। রাগ, ঘৃণা, লজ্জা, অপমান থেকে প্রেমের অনুভূতি সজাগ হয়। প্রেমে সুখের সাথে বেদনাও থেকে যায়। আদৃশের ঘর থেকে ফিরে আসার পর বুকের মধ্যে চিনচিনে এক ধরনের ব্যথা অনুভূতি হচ্ছিল রোজার। সেটা কি বুঝতে পারছে না। আদৃশের প্রতিটি কথার গভীরে গিয়ে ভেবেছে রোজা। আদৃশ একটু ডেসপারেট, কিন্তু একজন বিচক্ষণ ছেলে। সে নিজের কুকুর কাছে গিয়ে রোজা নামে উল্টোপাল্টা কথা বলেছে। এটা অবাস্তব মনে হলো রোজার। তাহলে সত্যি কি ও আদৃশকে ভুল ভেবেছে? অজান্তেই মনের ভেতরে খচখচ করতে লাগলো। ঘটনাক্রমে সেদিন রাতে ঈশা আর নেহাকে সুহানা শেখ নিজের সাথে নিয়ে দোতলার অন্য আরেকটি কামরাতে ঘুমান। টিহা থাকে রোজার সঙ্গে, কিন্তু সে ঘুণাক্ষরেও টের পায়নি রোজার মনোভাব। রাতে অবশ্য খেয়াল করেছিল রোজার মন খারাপ। জিজ্ঞেসও করলেও বেশি কিছু উত্তর দেয়নি রোজা। টিহাও সেজন্য ওকে আর খাটায়নি। এঙ্গেজমেন্টের আয়োজনে অধিক কাজ করতে হয়েছে ওকে। সেজন্য বিছানায় শুয়ে পড়া মাত্রই গভীর ঘুমে ডুবে যায় রোজা। এই বাড়ি ছেড়ে চলে গেল ভোরের আলো ফোটা মাত্রই। বাড়ির সবাই ঘুম থেকে যাওয়ার আগে উৎস নিজের সাধ্যমতো বোনকে বুঝিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। আদৃশের সাথে আকাঙ্ক্ষিত ওই ঘটনাটি ঘটে যাওয়ার পর রোজা ভীষণভাবে ভেঙে পড়েছিল। তাই আর এই বাড়িতে একটি মুহূর্ত কাটাতে ওর মন সায় দেয়নি। পাছে লোকটা যদি বাড়িতে অশান্তি করে বসে, তাহলে তো রোজা কাউকে মুখ দেখাতে পারবে না। তাই বাড়ির সদস্যরা ঘুমে বিভোর থাকা অবস্থায় সে উৎসকে নিয়ে রওনা হয়ে যায়
রোজা যে ভোরবেলা কখন বেরিয়ে গেল একটুও টের পায়নি ফিহা। সকালবেলা যখন নাস্তার টেবিলে কেউ রোজাকে দেখতে পেল না, সবাই খুব অবাক হলো। ঘর দোর ছাদ বাগান বাড়ির বাইরে সব জায়গায় খোঁজ করেও রোজাকে পেল না নেহা। জোর গলায় ডেকে উঠলো ও। ঘুম ঘুম চোখ মেলতে রোজার নিখোঁজ হওয়ার খবরটিও শুনলো ও। পরক্ষণেই নিদ্রা কেটে গেল ওর। নিজেদের ঘড়িটিতে চোখ বুলিয়ে রোজার জিনিসপত্র খুঁজলো, কিন্তু বইপত্র পোশাক সবকিছুই উধাও। দেখে সবাই ভরকে গেল। প্রিয়া উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলো, বাগানে ছাদে দেখেছো? ভালো করে দেখেছো তো? নেহা হতাশ কণ্ঠে বলল। সব জায়গায় দেখেছি, কোথাও নেই। ফিহা চিন্তিত মুখে বলল। বলো কি, গেলে কোথায় তাহলে? নেহার হাত পা টেনশনে কাঁপছে। আমার কিন্তু অনেক চিন্তা হচ্ছে। ফিহা জবাবে বলল, কাল আমরা কত আনন্দ করলাম, রোজা কিন্তু অ্যাটেন্ডই করেনি। ইনফ্যাক্ট নিচে অব্দি নামেনি। রাতে যখন ঘুমাতে এলাম তখন ওকে মনমরা দেখাচ্ছিল, কারণ জিজ্ঞেস করার পরেও কিছু বলেনি। অগত্যা হাল ছেড়ে দিই। আমি অনেক ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। রোজা আমার পাশেই ঘুমিয়েছিল, কিন্তু কখন যে উঠে বেরিয়ে গেল আমি তো টেরেই পাইনি। ঈশা গালে হাত দিয়ে বলল। কোথায় খুঁজবো ওকে? ফিহা জিজ্ঞেস করলো, ফোন করেছিলে? ফোন সুইচ অফ। আমি তো কিছুই বুঝতে পারছি না। উৎস ভাইয়াকে জানিয়েছো? ভাইয়া কিছু তো করতে পারতো। নেহা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, ভাইয়া বাসায় নেই, জানেও না। বোধহয় জগিং করতে বেরিয়েছে। ফোনটা নট রিচেবল। এমন সময় সুহানা শেখ ঘরে ঢুকলেন। ওদের শেষ কথাবার্তার কিছুই তার কানে যেতেই ফোরন কেটে তাচ্ছিল্য করে বললেন, গিয়ে দেখো কোনো ছেলেপুলের সঙ্গে পালিয়ে গেল নাকি। গ্রামের মেয়েরা হঠাৎ শহরে আসলে যা হয় আর কি। চাকচিক্যময় শহরে বাস করতে করতে ওদের নজরে পড়ে বড়লোক ছেলে পেলে। আর এটুকু রূপ যৌবন থাকলে তো কথাই নেই। সবাইকে রূপে মুগ্ধ করে কথার জাদুতে মন গলিয়ে ফেলে। ওই মেয়ের তো পরীর রূপ, চরিত্র কেমন হবে তা আন্দাজ করাই যায়। ফুপুর মুখে রোজার সম্বন্ধে কটু কথা শুনে ইহার মাথায় রক্ত টকবক করতে লাগলো। চড়া গলায় বলে উঠলো, হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তেমনি সবাইকে এক পাল্লায় মাপতে যেও না পপি। রোজার মতো ভালো ভদ্র মেয়েকে নিয়ে এইসব লাগামহীন কথা বললে আমি কিন্তু চুপ করে থাকবো না। তোমার কিন্তু সেসব শুনতে ভালো লাগবে না। ঠোঁটকাটা হিসেবে আমার কিন্তু বদনামই আছে। তাছাড়া গ্রামের মেয়েদের নিয়ে যে পিএইচডি করে বসে আছো, তা তুমি শহরে বসবাস করে এমন নিচু চিন্তাধারা কিভাবে নিজের মনের মধ্যে পোষণ করো? প্রিয়া ছোটবেলা থেকেই একটু প্রতিবাদী মনোভাব পোষণ করে। সেজন্য অন্যদের যেমন তিনি খুব ভালোবাসেন, ঠিক ততটাই অপছন্দ করেন ফিহাকে। মেয়েদের এত ঠোঁটকাটা হলে চলে নাকি? বেয়াদব অসভ্য কোথাকার। সুহানা শেখ গর্জে উঠলেন, বললেন, ভুলে যাস না সম্পর্কে আমি তোর গুরুজন, তোর ফুপু হই। যার জন্য এত সাফাই গাইছিস গিয়ে দেখ কোনো কীর্তি ঘটিয়ে বসে আছে। প্রিয়া নিজের রাগ সামলালো। এখন মাথা গরম করা ঠিক হবে না। আগে রোজার খোঁজ চাই। নিজের চোখ দুটো বন্ধ করে বড় করে দম নিয়ে শক্ত গলায় বলল, সে তো দেখবই, তবে তুমি এত ভবিষ্যৎবাণী করছো কেন সেটা আমিই বুঝতে পারছি না। তোমার কি পছন্দ নয় রোজাকে? সুহানা শেখ কথাটা অতি সন্তর্পণে এড়িয়ে গিয়ে বললেন, আমার পছন্দ অপছন্দের কার কি এসে যায়। তবে তোর বোনটাকে আমার তেমন সুবিধের মনে হয়নি। লোভ। ঈশা মায়ের কথাবার্তায় বেশ লজ্জিত বোধ করলো। রোজা যে খুব ভালো একটি মেয়ে বোঝাই যায়। মায়ের থেকে এইরকম লাগামহীন কুটুক্তি সে আশা করেনি। একে তো বাড়ির সবাই চিন্তায় অস্থির, তার মধ্যে সুহানা শেখের অবান্তর কথা সে বিরক্ত। মায়ের দিকে কড়া সূক্ষ্ম চাহনি নিক্ষেপ করলো ঈশা। সুহানা শেখ চুপ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে। ওর সামনে দৃষ্টিতে ফিয়াকে এক পলক দেখে নিয়ে সোজা ঘর থেকে বেরিয়ে গেলেন। এদিকে নেহার মাথা কাজ করছে না। তার মধ্যে ফিহা আর ফুপুর ঝামেলাটা অসহ্য লাগছে। ব্যতিব্যস্ত কণ্ঠে সে বলল, ফিহা, দয়া করে তোরা চুপ কর। বাড়ি থেকে একটা মেয়ে উধাও আর তোরা এখানে কথা কাটাকাটি করছিস। এবার খালামণিকে কি জবাব দিব? নিচে তো আম্মু রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছে। ফিহা বিষণ্ণ মুখে বলল। চলো নিচে যাই। হঠাৎই ঈশা বলে উঠল, আদৃশ ভাইয়াকে একবার জানালে হতো না? খোঁজ টোজ নিয়ে দেখতো। ফিহা চট করে ওর দিকে ফিরে তাকালো, বলল, ঠিক বলেছিস তো। উৎস ভাইয়া কখন ফিরবে কে জানে। আদৃশ ভাইয়াকেই দেখছি, জানাতে হবে ব্যাপারটা। ভাইয়া কোথায়? এখনো ঘুম থেকে ওঠেনি। ফিহা গায়ের ওড়নাটা ঠিক করে ঘর থেকে এক ছুটে বেরিয়ে যেতে যেতে বলল, আমি আদৃশ ভাইয়াকে বলে কিছু একটা করছি, তোমরা নিচে যাও।
সারা রাত ঘুম আসেনি আদৃশের চোখের পাতায়। ভোর রাতে দিকে কখন যে চোখ দুটো লেগে এসেছিল টেরও পায়নি। বিছানায় এলোমেলো ভাবে শুয়ে ঘুমে মগ্ন সে। ব্যালকনির খোলা দরজা দিয়ে সকালে মিষ্টি রোদ বিছিয়ে পড়ছে ওর বিছানার একাংশে মেঝের কার্পেটে। শীতল উষ্ণ আবহাওয়া, চারিদিকে ফুরফুরে হাওয়া বইছে। পাখিদের আনাগোনায় মুখরিত ব্যালকনি। সদ্য ফোটা গোলাপের সুগন্ধে ভুরভুর করে ভাসছিল আদৃশের ঘরটা। হন্ততন্ত পিহা যখন দ্রুত পদে ওর ঘরে এসে দরজায় টোকা দিতে পুরো দরজাটা খুলে গেল। ইতস্তত করে ঘরের ভিতরে সামান্য উকি দিয়ে ঘুমন্ত আদৃশকে দেখে পা বাড়ায় রুমের ভেতর। ডাকবে কি ডাকবে না ভেবেই গলা খাকারি দেয় ফিহা। তারপর উচ্চাটন কণ্ঠে একটু জোরেই জিজ্ঞেস করে ওঠে, ভাইয়া, ভাইয়া, তুমি কি ঘুমিয়ে আছো? আদৃশের ঘুম বরাবরই পাতলা। পুরো নারীর কণ্ঠ কর্ণকুহুরে প্রবেশ করতেই খুব কাটে ওর। ইহার উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেয়ে পিটপিট করে তাকানোর চেষ্টা করে। আলসে ভঙ্গিতে হাতের তালুতে ভর দিয়ে বিছানায় উঠে বসার চেষ্টা করতেই কাটা জায়গায় ব্যথায় মুখটা বিকৃত হয়ে উঠল। ইহা জহুরি চোখে ওর বিকৃত মুখভঙ্গি লক্ষ্য করলো। অতি সূক্ষ্মভাবে বাম হাতের তালুতে চুকিয়ে থাকা রক্ত দেখতে পেয়ে হাতকে উঠে বলল, কি কিভাবে কাটলো? আদৃশ ঘুমু ঘুমু কণ্ঠে বলল। কিছু না। তুই কি বলতে এসেছিস? প্রিয়া কিঞ্চিত রাগ নিয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, তোমার হাত কিভাবে কাটলো সেটা বলো আগে। আদৃশ গর্জে উঠে বলল। থাপ্পড় খেতে না চাইলে যেটা বলতে এসেছিস সেটা বল, নয়তো চোখের সামনে থেকে যা। প্রিয়া থমকে গেল। আদৃশ এত কঠোর ব্যবহার করেনি কখনো ওর সাথে। ভাইয়ের মুড ভালো নেই ভেবে প্রিয়া হতাশ হয়ে বলল। সকাল থেকে রোজাকে পাওয়া যাচ্ছে না। আদৃশ রোজার নামটা শুনে কপালে ভাঁজ ফেলে তাকালো। মানে? রোজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সামান্য বিরক্ত হলো আদৃশ। চোখ মুখে সেটাও ফুটে উঠলো। বর্গকণ্ঠে সে বলে উঠল, পাওয়া যাচ্ছে না? ভালো করে খুঁজে দেখ, ছাদে টাদে পেয়ে যাবি। বুঝতে পারছো না ভাইয়া, রোজা কোথাও নেই। এমনকি ওর জামা কাপড় বইপত্র কিচ্ছু নেই। কাউকে কিছু বলেও জানায়নি। আদৃশ ভ্রু কুচকে তাকালো। কথাটা ওর বোধগম্য হচ্ছে না। প্রিয়া কি বলছে তার অর্থতার করে বিস্মিত হয়ে গেল সে। চোখ মুখে কাঠিন্যতা ছড়িয়ে পড়লো। রাতের করা ব্যবহারটার জন্য কি রোজা বাড়ি থেকে চলে গেল? সুজোরা উঁচিয়ে তাকালো। একা একাই গেল? জানি না। উৎস কোথায়? ওকে গিয়ে বল খুঁজে দেখতে। আমার মন মেজাজ ভালো না। ভাইয়া বাসায় নেই, সেজন্যই তো তোমার কাছে এলাম। আদৃশ তিক্ত কণ্ঠে বলল, আমার কাছে? আমি এক্ষেত্রে কি করতে পারি? তোর বোনকে কি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি? নিজের ইচ্ছেতে কোথায় গিয়েছে সেসব আমি জানবো কিভাবে? আমি কি ওর গার্ডিয়ান, নাকি আমাকে বলে গেছে? তোর কি মনে হয়? প্রিয়া ভয় ভয় কণ্ঠে বলল, তুমি একটু দেখবে না? মানে মেয়েটা কোথায় গেল না গেল, মা চাচিরা চিন্তায় তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আদৃশ কড়া গলায় বলে উঠল, আমি কি দেখবো? তোরা গিয়ে দেখ। আমাকে এসব বিষয় জড়াবি না। রাতে ঘুমাতে পারিনি, তোকে রিকোয়েস্ট করতে পারবো না। মাথার কাছে ঘ্যান ঘ্যান করলে থাপ্পড় খাবি, যেটা তোর একদমই পছন্দ হবে না। যা এখন, বিরক্ত করবি না। প্রিয়া মেঝেতে অনবত দৃষ্টি ফেললো। হতাশ হয়ে ধীর পায়ে আদৃশের ঘর থেকে বেরিয়ে গেল। ও বেরিয়ে যেতেই শব্দ করে ঘরের দরজাটা বন্ধ করে দিল আদৃশ। তারপর ফিরে এসে বিছানার হেডবোর্ডে মাথা হেলিয়ে বসলো। পানির গ্লাসে চুমুক দিতেই বিষাদ লাগলো। ঠাস করে বিপরীত দিকে দেয়ালে ছুঁড়ে মারতে গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল। রাগে বিরক্তিতে মাথা ধরে গেছে ওর। বারবার মাথায় বাজছে একটি কথা, রোজাকে বাড়ির কোথাও পাওয়া যাচ্ছে না। মানে শুধু একটাই, মেয়েটা বাড়ি থেকে চলে গেছে। কেউ না জানলেও আদৃশ জানে সে একমাত্র এর জন্য দায়ী। কিন্তু ভুলটা কোথায় ছিল ওর? সে তো সব সম্পর্কের বোঝাপড়া বিচ্ছেদ কাল রাতেই করে ফেলেছে। আচ্ছা, মেয়েটা কি ওকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে? ওকে একটু ভালো থাকতে দিবে না? এত অহংকার অবিশ্বাস নিয়ে বাজে কিভাবে মেয়েটা? গত রাতের কথা কাটাকাটিকে কেন্দ্র করে সকলকে কাঁদিয়ে চিন্তায় ফেলে বাড়ি ছেড়ে চলে গেছে। আর একে নিজের বক্ষ গহরে আদুরে বেড়ালছানার মতো জড়িয়ে নিতে চেয়েছিল। আদৃশ শূন্য দৃষ্টিতে ফোনটার দিকে তাকিয়ে অনিচ্ছা সত্ত্বেও ডায়াল করলো রোজার নাম্বারে। আদৃশ শূন্য দৃষ্টিতে ফোনটার দিকে তাকিয়ে অনিচ্ছা সত্ত্বেও ডায়াল করলো রোজার নাম্বারে। দুইবার সুইচ অফ বলার পরে আবার চেষ্টা করলো না। উৎসের নাম্বার চেক করলো এবং একসময় লাইন পেতে সফল হলো আদৃশ। রোজাদের গ্রামের নাম হরসপুর। নামটির মতো গ্রামটি অবশ্যই খুব বেশি বড় নয়। সুজলা সুফলা শস্য শ্যামলা বলাই যায়। আধুনিকতার ছোঁয়া তেমন ভাবে এখনো না পৌঁছালেও গ্রামে কোনো খারাপ কাজের বালাই নেই। এখানকার বেশিরভাগ মানুষই
বনিদি। অর্থ সম্পদের কমতি নেই, তবে তবে অহংকার জিজ্ঞাসা নেই। মানুষ সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করে। এর পেছনে অবশ্য চেয়ারম্যান আজিজুর রহমানের বড় একটি ভূমিকা আছে। বিগত বছরগুলিতে তিনি গ্রামের সরকারি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। সহানুভূতিশীল এবং গ্রামের মানুষের বিপদে আপদে এগিয়ে আসেন বলে গ্রামের মানুষজন তাকে খুব সম্মান করে। চেয়ারম্যান পদের জন্য তিনি একমাত্র সুযোগ্য বলে মনে করে। গত নির্বাচনে এক প্রকার জোর করেই গ্রাম ও জনসাধারণের সেবা করার দায়িত্বটি তার ঘাড়ে তুলে দেওয়ায় গ্রামবাসী। কাঁচা মাটির রাস্তা ধরে সোজা গেলেই চেয়ারম্যান আজিজুর রহমানের দোতলা বিশিষ্ট বিশাল বাড়িটি নজরে পড়ে। তারই একমাত্র মেয়ে রোজা। সকালে উঠোনে বসে পত্রিকার প্রথম পৃষ্ঠাতে চোখ বোলাচ্ছিলেন আজিজুর রহমান। 9টার দিকে বাড়ির গেট পেরিয়ে মেয়েকে ঢুকতে দেখে ভরকেছেন তিনি। অবশ্য তার মেয়ে একা আসেনি, সঙ্গে উৎসও আছে। অনেকদিন পর বাড়িতে ফিরে রোজার আনন্দের যেন সীমা রইল না। অতিরিক্ত খুশিতে সে কেঁদেই ফেলল। চোখের সামনে বাবাকে বসে থাকতে দেখেই ছুটে আসে ও। প্রায় কয়েক মাস পর মেয়েকে দেখতে পেয়ে আজিজুরের চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে। বসা থেকে উঠে দাঁড়িয়ে মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে নেন। কিন্তু এত সকালে কাউকে কিছু না জানিয়ে হুট করে বাড়ি চলে আসার পেছনে কোনো কারণ আছে কিনা বোঝার চেষ্টা করেন তিনি। ক্লান্ত উৎস খালুর সঙ্গে কুশল ও সালাম বিনিময় করেন। আজিজুর রহমান সালামের উত্তর দিয়েই জিজ্ঞেস করেন, ব্যাপার কি? এত সকাল সকাল বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? উৎস রোজার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে জবাব দেয়, না না, তেমন কিছুই না খালো। আসলে আপনাদের অনেক দিন দেখিনি তো, সেজন্য রোজার মন খারাপ। কালই তো আসতে চাইছিল, আমি নিয়ে আসিনি। ও, তা তোমাদের বাড়ির সবাই ভালো আছে তো? জি খালু, সবাই ভালো আছে। নেহার বিয়ে ঠিক হয়েছে শুনলাম। আমাকে তো ফোন করে কতবার যেতে বললো, কাজের চাপে যেতে পারি না কোথাও। একেবারে বিয়েতেই যাব। হ্যাঁ, দোয়া করবেন। পাত্র কেমন? পারিবারিক ও চারিত্রিক দুদিক দিয়ে আলহামদুলিল্লাহ। আজিজুর রহমানও সমস্বরে বলে উঠলেন। আলহামদুলিল্লাহ। তারপর বলে উঠলেন, এখনো দাঁড় করিয়ে রেখেছে, চলো ভেতরে চলো। উৎস বিনিময়ে সাথে ছায় জানালো, জি চলেন। বাড়ির মেয়ে শহর থেকে এত মাস পরে ফিরেছে শুনে রোজার মা চাচিদের আনন্দের কমতি নেই। ইতিমধ্যে বাজার থেকে ফ্রেশ শাক সবজি মাছ মাংস নিয়ে আসা হয়েছে। মেয়ের পছন্দের রান্না চাপানো হয়েছে চুলাতে। বাড়ির গৃহিণীরা সবাই ব্যস্ত বিভিন্ন কাজে। আজিজুর রহমান আর তার বড় ভাই একটা সালিশ মীমাংসা করতে গিয়েছেন। উৎস বসে আছে দোতলার ড্রয়িং রুমে। রোজা বাড়ি ফিরে প্রথমেই গোসল সেরে নিল। অনেকদিন পর নিজের ঘরটাতে পা ফেলতে শিহরণ বয়ে গেল। নিজেকে সামনে নিল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়াতেই ক্ষত বিক্ষত ঠোঁটজোড়া দৃশ্যমান হয়, যেমন রক্ত জমাট হয়ে আছে। আসার পথে মুখে মাস্ক থাকায় উৎসের নজরে পড়েনি। কিন্তু এখন বাড়ির এতগুলো লোকের সামনে কিভাবে যাবে সে? মিথ্যে বলা ছাড়া আর উপায় রাখেনি বচ্চাত লোকটা। রোজা বিষণ্ণ চেহারা নিয়ে রাগে জর্জরিত হয়ে গেল। কোনো মতে চুলটা আঁচড়ে ব্যাগ থেকে জামা কাপড় বের করতে লেগে পড়লো রোজা। ওইদিকে চা নুডলস দিয়ে সকালের নাস্তা শেষ করে পকেট থেকে ফোনটা বের করলো উৎস। বাড়ির সবার অবস্থা কি কে জানে। চিন্তায় মাথার রগ দাপাদাপি করছে উৎসের। ফোনটা সুইচ অন করার সঙ্গে সঙ্গে আদৃশের কল। স্ক্রিনে জল করে রীতিমতো কাঁপতে লাগলো নামটি। উৎস ঢোক গিলে রিসিভ করলো। ওপাশ থেকে শান্ত গলায় আদৃশ জিজ্ঞেস করলো, খবর জানিস? কিসের? তোর কাজিনকে পাওয়া যাচ্ছে না, তুই জানিস সে কোথায়? উৎস আমতা আমতা করেই বলল। আসলে ভাইয়া, আদৃশ গলা চড়িয়ে বলল, কি? আসলে রোজাকে আমি ওর বাড়িতে নিয়ে এসেছি। আদিশ উচ্চস্বরে তাচ্ছিলের হাসি হাসলো, যদিও ভেতরে ভেতরে চিন্তা অস্থির হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল দম আটকে যাবে, কিন্তু বাইরে সেটা ভুলেও প্রকাশ করেনি সে। নিজের মনকে কঠোর করার প্রাণপণ চেষ্টা করেছিল যেন। শুধু নীরবে হেসে বলল, শিওর হয়ে নিলাম। আর আসবে না তো? উৎস এক পর্যায়ে বলল, না, আসবে না। এত অপমানের পরও কি কেউ চাইবে ওই বাড়িতে ফিরে যেতে? আদৃশের মোটেও ধরা পড়ার ভয় ছিল না, কিন্তু হেসে হেসেই সে জিজ্ঞেস করলো, অপমান? তোর বোনের এত অপমান বোধ তো ভালো না রে উৎস, পরে পস্তাতে হয়। সেলফ রেসপেক্ট ভালো, তবে ওভার হয়ে গেলে কোনো মতেই ভালোর কাতারে পড়ে না। তোর বোনকে এইটুকু জ্ঞান অন্তত দিয়ে দিস আমার পক্ষ থেকে। উৎস বিষণ্ণ নিয়ে প্রশ্ন করলো, কি বলছো ভাই তুমি?
ফুপির ঘটনা জানো আর জেনেও এই কথা বলছো তুমি? এটা তো ভীষণ অন্যায়। কথাটা শুনেই আদৃশের চোয়াল শক্ত হয়ে এলো। ফুপি মানে ঈশার মা সুহানা শেখ? ওনার প্রসঙ্গ এলো কোথা থেকে? তার এই ছোট ভাই মাতৃতুল্য ফুপুকে নিয়ে ন্যায় অন্যায় বিভেদ করছে। আদৃশ দুজোড়া কুচকে বগ্র কণ্ঠে জিজ্ঞেস করলো। কি করেছে ফুপি তোর বোনকে? উচ্চ ধাপে ধাপে পুরো ঘটনা খুলে বলল। সবটা শুনে আদৃশ হতবাক হতবিহ্বল। তার মানে পুরো ঘটনার পেছনে ওর ফুপুর হাত আছে, অথচ সুহানা শেখকে নিজের মায়ের মতো ভালোবাসে। আদৃশ অনেক কষ্টে শব্দ ব্যয় করে জিজ্ঞেস করলো। কে বলেছে সব কথা তোকে? উচ্চ নির্লিপ্ত কণ্ঠে বল। আমাদের বাড়িতে কাজে সাহায্য করেন যে খালাটা, তাদের কাছ থেকে জেনেছি। রোজা আমাকে এখনো খোলাসা করে কিছু বলেনি। পুরো বিষয়টা তুমি জড়িত আছো। আচ্ছা, সত্যি তুমি রোজাকে পছন্দ করো তো ভাই? আদৃশের মাথা ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। কোনো ক্রমেই উৎসকে বলল। ফোন রাখ, বাড়ি ফিরে আমার সাথে দেখা করিস। তপ্ত অলস দুপুরে সোনালী সূর্যের ঘন আলোয় উদ্ভাসিত পৃথিবী। গ্রামীণ পরিবেশে মুগ্ধতা ছড়িয়ে আছে চতুর্দিকে। অদ্ভুত নীরবতার মাঝে ট্রেনটি কাছে ছিছি পোকার কর্কশ আওয়াজ ব্যক্ত করে তুলছিল দুপুরটাকে। সিমেন্টের মেঝে উত্তপ্ত হয়ে পা পুড়িয়ে দিচ্ছিল রোজার। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে সে। বাড়ির পেছনে ঘন জঙ্গল ঝোপঝাড় থেকে দৈবাত্ম হাওয়া এসে উড়িয়ে দিচ্ছিল ওর ঘন কেশ। চুলগুলো হালকা করে ঠেলে পেছনে সরিয়ে হাত খোপা বেঁধে কাঠের চেয়ারে বসে পড়ল সে ছাদের অর্ধেকটা জুড়ে রয়েছে কাঁঠাল গাছের একাংশ। রেলিং এর উপর বসে পাতা ছিঁড়তে ছিঁড়তে উৎস তীব্র কণ্ঠে জিজ্ঞেস করলো। ফুপি যে তোকে এসব কথা বলেছে আমাকে জানাসনি কেন তুই? রোজা তিক্ত কণ্ঠে বলল। এসব তোমাকে কে বললো? যেখান থেকে হোক শুনেছি। তুই আমাকে সত্যিটা বল, আমাদের বাড়ি ছেড়ে আসার পিছনে ওই কারণটাই কি আছে? রোজা থমকে গেল। মানে? তুই কি ছোট বাচ্চা রোজানু? আমি তোর কাছে পুরো ঘটনা শুনতে চাইছি। ফুপি তোকে কেন এত অপমানজনক কথা বললো? রোজা বিরক্ত হলো। এইসব কথা উৎস জানলো কিভাবে? সে শক্ত কণ্ঠে বলল। এই সবই তোমার প্রয়োজনীয় কথা, এজন্যই ছাদে ডেকেছিলে। কিন্তু তুই এত কথা এড়িয়ে যাচ্ছিস। হুট করে এত বড় হয়ে গেলি তুই। আমাকে নিজের ভাই মনে করিস না? তাহলে এত ভনিতাই কি বা কিসের? রোজা বোঝানোর চেষ্টা করলো। ভাইয়া, তুমি ভুল বুঝছো আমাকে। হ্যাঁ, এটা সত্যি। আমি তোমার ফুকুর বলা তিক্ত কথাগুলোর ভার সইতে না পেরে চলে এসেছি, কিন্তু তোমাকে আমি নিজের আপন লোক মনে করি। উৎস রাগী স্বরে বলল। আমাকে একবারও জানালি না কেন? ফুপিকে বুঝিয়ে দিতাম তুই আসলে কে। রোজা হতাশ হয়ে বলল। ঝামেলা তো আমার সাথে হয়েছে, তোমার সাথে না। শুধু শুধু তোমাদের জড়িয়ে লাভ কি? তাছাড়া উনি যা বলেছেন সবগুলো সত্যি না হলেও তা কিছু কথা নির্মম সত্য। উৎস জিজ্ঞেস করলো। কোনটা সত্যি রোজানু? ভাই যে তোকে পছন্দ করে এটা নাকি তুই লোভী ওটা? রোজা আটকে উঠলো। মুখ রক্তশূন্য হয়ে গেল। ফ্যাকাশে মুখখানা তীব্র গরমে ঘেমে একাকার হয়ে গেল। আমতা আমতা করে বলল। কি বলছো তুমি? ভাবিস না আমি কিছুই জানি না। তোকে সেদিন ফুপি কি কি বলেছে সেসব আমার মস্তিষ্কে খুব সুন্দর করে গেঁথে আছে। তাই সত্যিটা বললে আমি খুশি হব। রোজা ওনার একাংশ মুখ করে রেখেছিল হাতের তালুতে। চোখ দুটো মুদিত করে নিঃশ্বাস বন্ধ করে নিজের আবেগ অনুভূতি লুকানোর কঠোর প্রচেষ্টা চালিয়ে শুকনো একটা হাসি দিয়ে বলল। সব সময় সত্য স্বীকার করা যায় না ভাইয়া। কিছু কিছু সত্য মিথ্যের আড়ালে চাপা থাকাই ভালো। উৎস কপালে ফাঁস ফেলে বলল। তাহলে কি ধরে নেব তুই ভাইয়ার জন্য কিছু অনুভব করিস? রোজা জানে না বা স্বীকার করতে চায় না সত্যটা। নিজের কাছে নিজেই পরিষ্কার না ব্যাপারটা নিয়ে উৎসকে সে কি বলবে? রোজা ঠক গিলে বগ্র কণ্ঠে বলল। একদম না। ঝামেলাটা তোমার ভাই শুরু করেছে। উনি তোমার ফুপুর কাছে আমার নামে বদনাম করেছেন বলেই আমার বিশ্বাস। রোজা চিন্তিত গলায় উৎসকে জিজ্ঞেস করলো। কেন এমন মনে হলো তোর? কেননা উনি সেই প্রথম থেকে আমার পিছু লেগে আছেন। যদিও কোনোদিন অসভ্যতামি বা খারাপ কিছু নজরে পড়েনি, তথাপি আমি বারবার ওনাকে এড়িয়ে চলছিলাম। কারণ পড়াশোনা করতে গিয়ে
কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে চাইনি, বলতে বাধা নেই। ওনাকে খুবই বিবেকবোধ সম্পন্ন মানুষ বলে মনে হচ্ছিল আমার। ওনার আমার প্রতি এত কেয়ারিং থাকাটা আমি কোনো দিন কারোর সাথেই আলোচনা করিনি বা কাউকে জানাইনি। বিষয়টা বিষয়টা নিজের মনের মধ্যে রেখে দিয়েছিলাম। কিন্তু আমাকে এটা বলো যেখানে কেউই এই সম্বন্ধে ঘূর্ণাক্ষরে কিছু ভাবেনি, তোমার ফুপু জানলো কি করে? তার মানে কি এটাই নয় তোমার ভাই ওনাকে বলেছে? যেহেতু ফুপুর সাথে তার খুব ভালো সম্পর্ক। উচ্চ রোজার প্রতিটি কথা মনোযোগ সহকারে শুনল। মুখের কথা আর চোখ দুটো যেন ভিন্ন ভিন্ন কথা বলছে। সুচালো চক্ষু মেলে এক পলক রোজাকে দেখল, অতঃপর বিদ্রুপের সুরে বলল, আচ্ছা রোজা, এই বিশ্রী ঘটনাকে দূরে সরিয়ে নিজের মনটাকে একবার জিজ্ঞেস করে দেখতো, ভাইয়ের জন্য তুই কি কিছু ফিল করছিস কিনা? আই মিন, ভাইয়া তুই কি ভালোবাসিস ভাইয়াকে? ড্যাম শিওর আমার ভাই কারোর কাছে তোর বদনাম করেনি। রোজা চিবুকে হাত রেখে পূর্ণ দৃষ্টিতে ভাইকে দেখল। উচ্চ জিজ্ঞাসু চোখে তাকিয়ে আছে। রোজা থতমত খেলো। বেশিক্ষণ বসে থাকতে পারল না উৎসের প্রশ্ন তীরে বিদ্ধ হওয়ার ভয়ে দ্রুত নেমে পড়লো ছাদ থেকে। আষাঢ়ের চতুর্থ দিবস। শুভ্র কৃষ্ণ মেঘে পরিপূর্ণ আকাশ, জলে থই থই জলধারা। আকাশের কান্না থামানোর কোনো অবকাশ নেই। গত 2 দিন যাবৎ এক নাগাড়ে কেঁদেই চলেছে সে। ঘন কালো তুলোর পসরা সাজিয়ে সিক্ত করে তুলছে প্রতিটি ক্ষণ। এরই মধ্যে 2টি দিন পেরিয়ে গেছে। আদিশের প্রতিটি মুহূর্ত কাটছে উৎকণ্ঠার সহিত। অপেক্ষা করছে কখন সুহানা শেখের কাছে বিষয় কৈফিয়ত চাইবে সে। কিন্তু রোজা যেদিন চলে গেল সেদিনই সুহানা নিজের বাড়ি ফিরে গেছেন ঈশাকে নিয়ে, যার জন্য কিছুই জিজ্ঞাসা করার সুযোগ পায়নি আদ্রি। প্রথমে মাতৃতুল্য ফুপুর বিরুদ্ধে এমন কুৎসিত অভিযোগ মানতে না পারলেও বাড়ির কাজের মহিলাটাকে জিজ্ঞাসাবাদ করে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে আদ্রিস। এদিকে রোজাকে না দেখার যন্ত্রণা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে, আর অন্যদিকে উচ্চটাও খালার বাড়িতে গিয়ে আয়েশ করে দিন কাটাচ্ছে। ওর আসার নামগন্ধ নেই। ত্যক্ত বিরক্ত আদ্রিস নিজের রাগ কমাতে সারাদিন বৃষ্টিতে ভিজল। সেদিন রোজাকে নিয়ে হরসপুর গ্রামে এসে আটকে পড়েছে উৎস। মাঝে মধ্যে নেটওয়ার্কও ডিসকানেক্ট হয়ে যায়। এরকম বাজে অবস্থায় বেশিরভাগ সময় বাড়ির কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না উৎসের। নেহাকে ফোন করে সুহানা শেখের বিষয়টি গোপন করে খালার বাড়িতে আটকে পড়ার ঘটনাটি জানিয়ে দিয়েছিল সে, যার জন্য ওদের বাড়ির প্রতিটি লোকজন নিশ্চিন্তে রয়েছে। বৃষ্টির কারণে গ্রামের পথঘাট হাঁটু সমান জলে ডুবে গেছে। রোজার বাড়ির উঠোনে অবধি উঠে এসেছে পানি। তার মধ্যে আবহাওয়া অত্যাধিক ঠান্ডা থাকায় উৎসের জ্বর উঠে গলা বসে গেছে। সেজন্য রোজার মা সুলতানা বেগম বোনপোকে কিছুতেই, শহর তো দূর, বাড়ির চৌকাঠ পেরোতেই দিল না। কম্বলের ভিতর গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ উৎসের ফোনটি উচ্চ স্বরে থরথর করে কেঁপে উঠল। লাফিয়ে উঠে ফোন রিসিভ করে দ্রুত গতিতে জিজ্ঞেস করলো, হ্যালো, কে? তুই কি সারা জীবন বোনকে পাহারা দেওয়ার জন্য ওই গ্রামে থেকে যাবি? ভাই তুমি এখানে? নেটওয়ার্ক যা সিরি, কোন আশাটায় আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। উফ। আদৃশ তিক্ত কণ্ঠে বলল, কেন, অন্য কাউকে আশা করেছিলি নাকি? না, আসসালামু আলাইকুম ভাই। আদৃশ শান্ত কণ্ঠে জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আদৃশ রোষাগ্নি কণ্ঠে ধমক দিল। মজা করছিস তুই? কম্বলের ভেতর ঠান্ডা কাঁপতে কাঁপতে ওর ধমকে উৎস কেঁপে উঠল। মুখখানা চুপসে গেল। এই আরামদায়ক বিছানা ছাড়তে কিছুতেই ইচ্ছে করছে না ওর। আর বাড়ি ফিরে গেলেই অশান্তির সম্মুখীন হতে হবে, যা মোটেও ওর পছন্দ নয়। কিন্তু আদৃশের রাগ সম্বন্ধে ধারণা করতে পেরে উৎস নির্লিপ্ত কণ্ঠে বলল, আজই ফিরবো, চিন্তা করো না। আদৃশ হুমকি দেওয়া গলায় বলল, সন্ধ্যার মধ্যে যেন তোকে বাড়িতে দেখি। পপি আজ ঈশাকে নিয়ে বাসায় আসবে। আমি আজই এর একটা বিহিত করতে চাই। সেখানে তোর থাকাটা দরকার। যদিও তোর অহংকারী বোনটাকে বেশি প্রয়োজন ছিল, কিন্তু তিনি তো মহারানী। ওনার পদধূলি যত্ন করে রাখার যোগ্যতা হারিয়ে ফেলেছি আমরা, তাই না? যাই হোক, যা বলেছি তার সামান্য হেরফের করলে সারা জীবন অহংকারী বোনের বাড়িতে কেটে যাবে তোর, মনে রাখিস। ড্রয়িং রুমে নেহার বিয়ের শপিং নিয়ে আলোচনা চলছে। সুহানা শেখ খুব উৎসাহ নিয়ে খাতা কলম নিয়ে খরচপাতির হিসাব করছে। ঈশা মায়ের পাশে বসে তাকে সাহায্য করছে। ইনায়েত ও ইমতিয়াজ সাহেব অফিস থেকে ফিরেছেন খানিক আগে। চা নাস্তার আয়োজন পর্ব চলছে এখন। এরই মধ্যে অন্তত পায়ে
ঢুকলো উৎস। এইমাত্র হরসপুর থেকে ফিরেছে সে। সবার মনোযোগ এবং দৃষ্টি চলে গেল ওর দিকে। ওকে দেখতে পেয়েই ঈশিতা ছুটে এলেন, জিজ্ঞেস করলো, ফিরলি তবে? আমার মেয়েটা কেমন আছে? উৎসর ক্লান্ত শরীর নিয়ে থাপ করে সোফায় বসে পড়লো। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আমাকে জিজ্ঞাসা না করে ফুপিকে জিজ্ঞাসা করো কি পরিমাণ কথা শুনিয়ে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছে আমাদের রোজানুটাকে। এই অবস্থায় আমার বোনটাকে কিভাবে ভালো থাকে বলো? উপস্থিত সবাই সচকিত দৃষ্টিতে তাকালো উৎসের দিকে। তারা কিছুই বুঝতে পারলো না। এদিকে সুহানা শেখের চেহারা বেলুনের মতো চুপসে গেল। আর কেউ বুঝতে না পারলেও তিনি ঠিকই বুঝতে পারলেন ভাইয়ের ছেলে কোন বিষয়টিকে ইঙ্গিত করেছে। রোজা মেয়েটা তো আসলেই একটা চিজ। সব কথা কেমন ভাইকে বলে দিয়েছে। ইনায়েত ইমতিয়াজ সাহেব জানতে পারলে তো আর ক্ষমাই করবে না তাকে। অত্যাধিক শীতল আবহাওয়া থাকা সত্ত্বেও সুহানা শেখ কুলকুল করে খাপতে শুরু করলো। ড্রয়িং রুমের ভেতরে শুনশান নীরবতা। কেউ কোনো কথা বলছে না। সারাক্ষণ হাসি ঠাট্টায় মুখে থাকা পুরো পরিবারটির মানুষজন এভাবে চুপচাপ বসে আছে, তা মেনে নেওয়া খুবই যেন কঠিন। সুহানা শেখের পাশে বসে থাকা তার মেয়ে ঈশা যখন ভ্রু কুচকানো করে তার দিকে তাকালো, সুহানা শেখের মুখটা মিলিয়ে গেল। থমথমে চেহারা অপ্রস্তুত হাসলেন তিনি। এতক্ষণ বাড়ির দুই কর্তা বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন। কেউ কিছু বলছে না দেখে ইমতিয়াজ সাহেব গলা ঝাড়লেন। নিজের ছেলের মুখে বোনের বিরুদ্ধে অভিযোগ শুনতে পেয়ে রেগে গেলেন তিনি। উৎসকে খানিকটা উঁচু স্বরে ধমক দিলেন, মাথা খারাপ হয়েছে তোর উৎস? কিছু করে না বলে ভাবিস না তোর বাবা স্মরণ করতে জানা না। এতক্ষণে ঘরের ভেতর থাকা নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। বাবার রাগ দেখেও দমে গেল না উৎস। শান্ত ভঙ্গিমাতেই সে তার বক্তব্য সবার সামনে উদ্যম্য নিয়ে বলতে লাগলো, আমি সেটা ভাবি না আম্মু, আর আমার মাথাও খারাপ হয়নি। আমি যা বলছি সাঙ্গনেই বলছি। আমার তো মনে হয় না তুই সজ্ঞানে আছিস। তোর ফুবুর নামে এসব বলার মানেটা কি? আর ওর সাথে রোজা চলে যাওয়ার বা কি কানেকশন? উৎস বলতে গিয়েও থেমে গেল। আদিশ দরজা দিয়ে ঢুকছে, বোধহয় বাইরে থেকে ফিরছে। ড্রয়িং রুমে আলোচনার শেষ কথাগুলো ওর কানে গিয়েছে। আদৃশ এসে সুহানা শেখের মুখোমুখি একটা সোফায় বসে পড়ল। গায়ের কোটটা খুলে পাশে রেখে শার্টের 3টে বুতাম খুলে সে চাচার কথার জবাব দিল, সেটা আমাদের প্রিয় ফুপিকে জিজ্ঞেস করো না ছোট চাচা, তাহলেই তো ব্যাপারটা খোলাসা হয়ে যায়, তাই না? সুহানা শেখের রক্তশূন্য চেহারা, তার মনটা খসখস করছে। আদৃশকে কি মেয়েটা সব জানিয়ে দিয়েছে? সুহানা শেখ থমথমে গলায় বললেন, কোন ব্যাপার খোলসা করার কথা বলছিস বাবা? অপুর চেহারা থেকে দৃষ্টি সরিয়ে নিল আদৃশ। বিরক্তিকর একটা নিঃশ্বাস ফেলে পাশে পড়ে থাকা কোটটা মুঠোতে চেপে ধরলো সে। বজ্র কণ্ঠে বলল, বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না তুমি? কিছু না বললে বুঝবো কি করে আমার ভুলটা কোথায়? আদৃশ কপালে ভাঁজ ফেলে বলল, ওয়েল, সরাসরি কথা বলতে আমি পছন্দ করি, সো বলেই ফেলি। আমাদের ছোট মার একমাত্র আদরের বোনের মেয়ে, যাকে তোমরা রোজা বলো, সে বিগত কয়েক মাস যাবৎ আমাদের বাড়িতে থাকছে পড়াশোনার উদ্দেশ্যে। মেয়েটা যথেষ্ট নম্র, ভদ্র, মার্জিত ব্যবহার এবং ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমাদের বাড়ির সকলেই ওকে ভালোবাসে, কিন্তু হুট করে তুমি যেদিন এলে সেদিন থেকে ওর ব্যবহারে পরিবর্তন দেখা গেল। এক পর্যায়ে আমাদের বাড়ি ছেড়েও চলে গেল, কাউকে কিছু না বলেই। অবশ্য সবাই জানে রোজা ওর বাড়িতে বেড়াতে গেছে, কিন্তু এটা সত্য নয়। সে বরাবরের মতো আমাদের বাড়ি ছেড়ে গেছে। নিশিতা হতভম্ব হয়ে বললেন, মানে রোজা আর আসবে না? ও তো আমাকে কিছু বললো না। চাচির কথার পিঠে আদৃশ হেসে বলল, তাহলে বুঝো তোমার বোনের মেয়েটা কেমন। তোমাকে যখন কিছু বলেনি, বাড়ির অন্যদের সে কেন বলবে? বোধহয় দয়া হয়েছিল, তাই উৎসকে জানিয়ে দিয়েছে। নেহা ফিহা একসাথে ভাইয়ের দিকে তাকালো। উৎস মাথা নেড়ে আদৃশের কথায় সায় জানাতেই নিশিতা রাগী স্বরে বললেন, ও বাড়ি ছেড়ে চলে গেছে আর তুই আমাকে কিছু জানাসনি? উল্টো বলেছিস বাড়ির জন্য মন কেমন করছিল বলে তুই ওকে গ্রামে বেড়াতে নিয়ে যাচ্ছিস। মায়ের কথা জবাবে উৎস মুখ কালো করে বলল, তোমার বোনের মেয়েটা তো ব্ল্যাকমেইল করে আমাকে চুপ করিয়ে দিয়েছে। নেহার কাজের আন্টি আমাকে সবটা জানিয়েছে। হয়তো জানতেই পারতাম না ওর চলে যাওয়ার পিছনে কারণ কি। আদৃশের মা মিতালি রুক্ষ স্বরে জিজ্ঞেস করলেন, কারণটা ঠিক কি? আমাদের বাড়িতে কি ওর কোনো সমস্যা হচ্ছিল? আদৃশ জবাবে বলল, হ্যাঁ, প্রথম সমস্যা ফুপি, দ্বিতীয় সমস্যা আমি। ঘর ভর্তি উৎসুক সদস্যরা হতবাক হয়ে গেল ওর কথায়। ইনাদ সাহেব শক্ত কণ্ঠে বললেন, এত ভনিতা না করে
আমাদের বলবে তো হয়েছেটা কি? আদিস চোখ সরিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, একটু অপেক্ষা করো, সব জানতে পারবে। বিভ্রান্তির সৃষ্টি করছো কেন? বিভ্রান্তি নয় বাবা, আমি ব্যাপারটা ধীরে সুস্থে বোঝাতে চাইছি। কপির ভুলটা ধরিয়ে দিতে চাইছি। রোজার সঙ্গে আমাদের নেহা, ফিহা, ঐশা, উৎস সবার সাথে ভালো সম্পর্ক ছিল। শুধু ওদের না, বাড়ির প্রতিটি মানুষের সাথে ওর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু আমার সঙ্গে ছিল না। কেন জানো? প্রথমত আমি একটু রাগী, হুটহাট যে কাউকে ধমকে উঠি। তবে গুরুত্বপূর্ণ কারণটা হলো ওকে আমার ভালো লাগতো, মানে পছন্দ করতাম। এই জন্য ওর পিছু নিতাম, জ্বালাতাম, যা আমার কাছে ঠিক মনে হতো সেটাই করতাম। যেটা রোজা পছন্দ করতো না, সেই জন্য আমাকে এড়িয়ে যেত সব সময়। প্রয়োজন ছাড়া কোনো শব্দ ওর মুখ থেকে বের হতো না। আমি ওর প্রতি আরো অ্যাট্রাকটিভ হয়ে পড়ি। একসময় বুঝতে পারি ওর জন্য আমার অন্যরকম অনুভূতি হচ্ছে, আর তার নাম ভালোবাসা। আমি ওই চুপচাপ, রাগী, ইগোয়ালি, অহংকারী রোজানুকে যখনই বুঝতে শুরু করলাম, তখনই আমার প্রিয় ফুপি আমার অনুভূতির অপব্যাখ্যা দেন ওর কাছে। ফলশ্রুতিতে ওর মনে তৈরি হয় রাগ, ঘৃণা। রোজা আমায় ভুল বুঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে চলে গেছে, একমাত্র ফুপির কটূক্তি সহ্য করতে না পেরে। আচ্ছা ফুপি, আমি তো তোমাকে এসব বলিনি, তুমি কোথা থেকে জানতে পারলে যে আমি রোজাকে পছন্দ করি? সুহানা শেখ কিছু বললেন না। তা দেখে ঈশা কপাল কুঁচকে বলল, আমি বলেছিলাম মাকে তুমি রোজার প্রতি কেয়ারিং ছিলে, যেটা ফিয়া আপু আর আমার চোখে পড়েছে। মাঝে মধ্যে গল্পের খাতিরে মায়ের সাথেও শেয়ার করতাম। মা হয়তো সেখান থেকেই কিছু একটা আন্দাজ করে নিয়েছে। আদিস সুজাকে পছন্দ করে কথাটি জানতে পেরে উপস্থিত মুরব্বীরা আর নেহা সবাই চমকে উঠল। প্রিয়া আগেই তা অনুমান করেছিল, আর উৎস নির্বিকার। সে পুরো ব্যাপারটা ভাইয়ের কাছ থেকে জেনেছে। এদিকে সুহানা শেখ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মুখভঙ্গি পাল্টে কড়া স্বরে বললেন, আমি তো কিছুই জানি না। ও মেয়েকে আমি কি বলবো? তাছাড়া ও হয়তো দেখতে রূপসী, এছাড়া আর কিছু আছে নাকি? ফুপুর ভড়কে যাওয়ার ব্যাপারটা চোখে পড়লো উৎসের। সে চুপচাপ বসে সুহানা শেখের কাণ্ডকীর্তি দেখছিল। বাড়ির এইসব অশান্তিতে উৎস নিজেকে জড়াতে চায় না কোনোদিনই, কিন্তু যেখানে রোজাকে এতটা অপদস্থ হতে হয়েছে, সেখানে দরকার পড়লে অবশ্যই প্রতিবাদ করবে, হোক সে নিজের ফুপু বা অন্য কোনো ব্যক্তি। এবার কঠোর গলায় সে বলল, কথাটা দুরকম হয়ে গেল না ফুপি? তুমি কিছুই জানো না, আবার ওর রূপগুণ নিয়ে কথা বলছো, এতে বোঝাই যায় তোমার ওকে পছন্দ না। প্রাসাদে পড়ে গেলেন সুহানা শেখ। আমতা আমতা করতে লাগলেন। ভাইদের সামনে এখন কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে? ঈশা তো তার সাথে কথা বলাই বন্ধ করে দেবে। ভাবিদের সামনেই বা কোন মুখে কিভাবে দাঁড়াবে? চিন্তায় অস্থির হয়ে গাইগুই শুরু করে দিতেই ঈশা তিক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, রোজাকে তুমি কেন অপছন্দ করো মা? সুহানা শেখ অবাক হওয়ার ভান করে বললেন, সেটা কখন বললাম? ঈশার মুখখানা অপমানে থমথম করছে। মা যখন মিথ্যে বলছে তখন তার চোখ মুখ দেখেই যা বুঝার বুঝে নিয়েছে সে। ছলছল করছে চোখ দুটো। থমথমে গলায় সে মাকে জিজ্ঞেস করে, তাহলে ওকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করছো কেন মা? সুহানা শেখ মেয়ের প্রশ্নে সাজানো কথাগুলোতে তালগোল পাকিয়ে ফেলতে লাগলেন। বড় ভাই ভাবিদের সামনে নিজের দোষ স্বীকার করতে নারাজ তিনি। এক পর্যায়ে নিজের ইমেজটা বজায় রাখতে গর্জে উঠে বললেন, তুই চুপ থাক, বড়দের মাঝে এত কথা বলছিস কেন? আর যে মেয়েটা চলে গেছে তাকে নিয়ে এত মাথা ব্যথা কেন তোর? ওই মেয়ের রূপের জাদুতে আদৃশকে বশ করে ফেলেছে, সেটা দেখছিস না? আদেশ বিরক্ত মাখা কণ্ঠে বলল, ফুপি প্লিজ চুপ করো। তোমাকে কে বলেছে রোজা আমাকে বশ করেছে? সুহানা শেখ বিদ্রুপাত কণ্ঠে বললেন, নয়তো এসব কথা তোকে জানালো কেন? এতেই বোঝা যায় কে ধোয়া তুলসী পাতা আর কে বিজুটি পাতা। আদেশ শান্ত থাকার চেষ্টা করে বলল, তোমার সমীকরণে ভুল আছে। এসব রোজা আমাকে বলবে কেন? সে আমার সাথে নিজে থেকে কোনোদিন কথাই তো বলেনি। সেখানে তোমার নামে বিচার দিবে? সে তার আত্মসম্মান বোধ নিয়ে বসে আছে। ওই মেয়ে এসব আমাকে বলবে? ছোট মেয়ে যাবে না? ছোট হয়ে যাবে না? আসলে তুমি যখন এসব ওকে বলছিলে, তখন কাজের খালা সেখানে ছিল। তিনি সব শুনতে পেয়ে উৎসকে জানিয়েছে। আর মানতে না পারলেও এটাই সত্য, আমি রোজানুকে ভালোবাসি। সুহানা শেখের গায়ে কেউ যেন আগুন ধরিয়ে দিল। তিনি কর্কশ স্বরে বলতে লাগলেন, কেন ভালোবাসবি? ও কোন দিক থেকে তোর যোগ্য? ওই তো দেখতে সুন্দর। এসব মেয়ের চরিত্র কেমন হয় ঢের জানা আছে।
সারাক্ষণ রোজা রোজা করে এক একজন অজ্ঞান হয়ে যাচ্ছিস। আমার ঈশা কোন দিক থেকে কম? হ্যাঁ, ওর দিকে তো ফিরেও তাকাস না। আদৃশ হতভম্ব প্রভুর কথার মানে বুঝতে কষ্ট হলো না ওর। ঈশাকে কেন অন্য নজরে দেখতে যাবে? ওকে তো সারা জীবন বোনের মতো ভালোবেসে এসেছে। ফুপি কি তাহলে ওর থেকে এসব আশা করে বসেছিল আর হিংসার বসে রোজাকে অপমান করেছে? এসব শুনে ঈশা ঘৃণা ভরে ওর মাকে দেখলো। মা এখনো ওই একটা স্বপ্ন নিয়েই পড়ে আছে, যেখানে ও নিজেই রাজি না। ঈশা আর এবার চুপ থাকতে পারলো না, বলে উঠলো, তুমি যে আমার মা, ভাবতে কষ্ট হচ্ছে। ছি। সুহানা তেড়ে উঠলেন। বড় বড় কথা মুখে, এক চর মেরে দাঁত ফেলে দেব তোর। মায়ের কথার অবাধ্য হয়ে অন্য মেয়ের গুণগান গাইতে লজ্জা করে না? শেষমেশ আদৃশকে নিল তো পটিয়ে। তুই কি করেছিস আজ পর্যন্ত? রূপ যৌবন কিছুই তো কাজে লাগাতে পারলি না, বেহায়া মেয়ে। ইনায়েত সাহেব বোনের লাগামহীন কথাবার্তায় বেশ চটে গেলেন। তার বাড়ি থেকে সুহানা শেখ রোজাকে অপমান অপদস্থ করেছে আর তিনি জানতেই পারল না। এবার আবার ঈশার সাথেও কি বিশ্রী ভাষায় কথা বলছে। আদৃশকে মেয়ের জামাই করতে চায়, কখনো তো মুখ ফুটে বলেনি সুহানা শেখ। যেখানে মেয়েই রাজি না সেখানে এত কথার মানে কি? ইনায়েত সাহেব মুখের রাগে থমথম করছে। তিনি শটাং উঠে দাঁড়িয়ে বললেন, তুই আমার বোন হয়ে এরকম একটা কাজ করলি? রোজা তো আমাদের ঈশার চেয়েও বয়সে ছোট, আর তুই ঈশার সাথে কিভাবে কথা বলছিস? তোর মনে যা ছিল কখনো তা আলোচনা করিসনি আমাদের সাথে? তাহলে আমাদের বাড়ির মান সম্মানের কথাটাও একবারও ভাবলি না? খুব তো বলিস তুই আমাদের ভালো চাস, এইসবই তার নমুনা। সুহানা শেখ মাথা নিচু করে বললেন, ওই মেয়ের জন্য আমাকে কথা শোনাবেন বড় ভাই? ইনায়েত সাহেব স্পষ্ট গলায় বললেন, তুই আর কখনো আমাদের বাড়িতে আসবি না। ঈশা আমাদের বাড়িতে থাকবে। তোর মতো মায়ের দরকার নেই ওর, যে নিজের মেয়েকে অব্দি কটু কথা বলতে ছাড়ে না। তুই মা, আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে। এইসব মহিলার জায়গা আমার বাড়িতে হবে না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। সুহানা শেখ ব্যথিত চোখে তাকিয়ে রইল। বড় ভাইয়ের কাছ থেকে এমন কথা আশা করেনি তিনি। ছোট ভাইয়ের দিকেও তাকালেও আশানুরূপ কোনো ফল পাওয়া গেল না। কেউই তার হয়ে সুপারিশ করলো না। ঈশা মায়ের থেকে এই ব্যবহার আশা করেনি। সবার চোখে ওকে নিচু করে দিয়েছে। ছলছল করা চোখ থেকে বেরিয়ে এলো পানি। এক পর্যায়ে মাথা নিচু করে চুপচাপ দোতলায় চলে গেল নেহার সঙ্গে। উৎস বসে মোবাইল স্ক্রল করছে। আদৃশ নিষ্পলক দৃষ্টিতে ফুপুর চোখের দিকে তাকিয়ে আছে। সুহানা শেখ সবার মুখে তার জন্য ঘৃণা দেখতে পেয়ে দমে গেলেন। কথা বলার সাহস হলো না তার। লজ্জায় অপমানে গাঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন কেবল। বুঝতে পারলেন এই বাড়িতে তার উপস্থিতি কেউই কাম্য করছে না। নিজের সন্তানও না। বুকের ভেতর চিনচিনে ব্যথা হচ্ছে তার। ভুলটা বুঝতে তার বড্ড দেরি হয়ে গেল। সুহানা শেখের একরাশ ঘৃণাযুক্ত চোখ আর অপমান নিয়ে সেভাবেই তিনি বেরিয়ে এলেন ভাইয়ের বাড়ি থেকে। সুহানা শেখ যে রাতে চলে গেলেন, সেই রাতেই কারোরই ঠিকমতো খাওয়া হলো না। নেহার বিয়ে শপিং উপলক্ষে সবার মধ্যে যে উত্তেজনা কাজ করছিল, নিমেষে তা ম্লান হয়ে গেল। নিজের একমাত্র ছোট বোনের কার্যকলাপ আদৃশের বাবা এতটাই ক্ষুণ্ণ হয় যে রাতে আর ঘর থেকে বেরিয়ে হননি। ইমতিয়াজ সাহেবও লজ্জা বোধ করেন। ভাইরার মেয়েকে এভাবে অপমানিত করেছে তারই বোন, আর তিনি এতদিন পরে জানলেন। মিতালি নিশিতা ননদের কাণ্ডে বিমুখ হয়ে গেলেন। বাড়ির মেয়েদের কারোরই মন ভালো নেই, তবে উৎস দিব্যি আছে। সে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে বন্ধুদের সঙ্গে আড্ডায় মগ্ন। তার মতে যে অন্যায় করেছে সে প্রাপ্য শাস্তি পেয়েছে, এতে না খেয়ে থাকার মতো কিছু হয়নি। কিন্তু আদৃশকে স্বাভাবিক দেখায়। পূর্ব দিনগুলির মতোই নিজের কর্মকাণ্ড বজায় রেখেছে। খাওয়া দাওয়া সেরে অফিসের কিছু ফাইল নিয়ে বসে কাজ দেখলো অনেক রাত পর্যন্ত। তারপর নিজ হাতে তৈরি করা কড়া কফির মগটা নিজ ব্যালকনির ইজি চেয়ারটাতে বসে থাকে। কফির গ্রানে নিস্তেজ দৃষ্টিজোড়া যখন হঠাৎ হঠাৎ রোজার ব্যালকনিতে পড়ে, বুকের ভেতর চিনচিনে সূক্ষ্ম ব্যথা অনুভব করে আদৃশ। নিজেকে মনে হয় পৃথিবীতে একা বসবাসরত একজন মানব। নিদারুণ একাকিত্ব নিয়ে ব্যালকনিতেই কেটে যায় সারাটি রজনী। শেষ রাতের বর্ষণের মনোমুগ্ধকর ছন্দপতনে হালকা করে চোখ খুলে তাকায়। ঘুমে ব্যাঘাত ঘটার দিকে কৃষ্ণাভ্য আসমানে উদিত জ্বলন্ত নক্ষত্রটির পানে তাকিয়ে ভাবে, রোজা কি
ওকে কখনোই অনুভব করে না? ওইদিকে গ্রামে স্নিগ্ধ বাতাস যখন জানলা ভেদ করে ভারী পর্দাগুলো উড়িয়ে দেয়, কপাট অবলোকন করে রোজাও বাইরের দৃষ্টি দেয়। পাশে ঘুমিয়ে থাকা চাচাতো বোনটিকে এক পলক দেখে আড়ালে চোখ মুছে। রাত গভীর হলেই ওর মনে পড়ে যায় ক্ষতগুলো, নেহার এঙ্গেজমেন্টের দিন ওর সাথে করা আদৃশের ব্যবহারগুলো। সত্যিটা কি আদৌ জানে না? কিন্তু আজকাল মনের কোণে যে ছোট্ট ভাবনাটা হুটহাট উদয় হয়, সেখানে আদৃশকে নির্দোষ বলেই মনে হয়। ওর ভাবনায় ওর বেদনা ভরা কথাগুলো মনে পড়লে রোজার মন খারাপ হয়। লোকটা ওকে ভালোবাসে, তাই সে জানে, কিন্তু এই যে রাত হলেই আদৃশকে দেখার ইচ্ছে জাগে। এলোমেলো চুলে ক্লান্ত শরীরে যখন রোজার হাতে কফি খেতে খেতে সে সুপূর্ণ বাঁকা হাসিটা দিত, রোজা সেটা খুব মিস করে। দিনের আলোতে মানুষের সারাক্ষণ ওর মনোজগতে নিঃশব্দে বিচরণ করে। গোধূলি রক্তিম আলো বেপরোয়া লোকটিকে দেখার যে তীব্র বাসনা জাগ্রত হয়, কিছুতেই তা সামাল দিতে পারে না রোজা। বাড়ির সকলের সামনে নিতান্তই ভালো থাকার অভিনয় চালিয়ে গেলেও রোজা জানে সে আসলে ভালো নেই। আচ্ছা, মানুষটা কি ওকে ভুলেই গেল? গ্রামে চলে আসার পর একদিনও তো খোঁজ নেয়নি। রোজা কপট অভিমান হয়, রাগ হয়। বাড়ির পেছনের জঙ্গল থেকে নাকচাপার সুবাস ভেসে আসে, ছিরি বৃষ্টি শুরু হয়। রাতের নীরবতা তাকে দুমড়ে মুচড়ে মসজিদ থেকে মুয়াজ্জিমের সুমধুর কণ্ঠ উচ্চারিত হয় ফজরের আজান। নির্ঘুম রাতের শেষ প্রহরটাতে মন খারাপ ভাবটাকে কয়েক মুহূর্তের জন্য ভুলে থাকা রোজা বিছানা ছেড়ে উঠে বসে। চুলগুলো হাত খোপা বেঁধে নিয়ে গায়ে ওড়না জড়িয়ে নেয়। বেশ ঠান্ডা লাগছে। পায়ে স্যান্ডেল চাপিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। পিড়িকোঠা অন্ধকার। ভয়াবহ ভাবটা কাটিয়ে কলপাট থেকে অজু সেরে আসে, তারপর নিজের ঘরে ফিরে নামাজে বসে। নামাজ শেষ হতেই খুলে রাখা জানালাটা বন্ধ করে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়ে। দু চোখ ভারী হয়ে নেমে আসে ঘুম। সকালে ফোন বাজার বিরক্তিকর শব্দে রোজার ঘুম ভাঙে। বালিশের নিচ থেকে হাতড়ে ফোনটা বের করে ঘুমো ঘুমো চোখে স্ক্রিনে তাকিয়ে উৎসের নামটা দেখতে পায়। ফুল নেটওয়ার্ক পেয়ে যা রোজার দ্রুত উঠে বসে। মুহূর্তেই চোখ থেকে ঘুম পালিয়ে যায়। কলটি রিসিভ করে জিজ্ঞেস করে, হ্যালো ভাইয়া। উৎস জবাব দেয়। এখনো ঘুমাসনি কেন? কণ্ঠস্বর এমন কেন? রোজা অস্ফুট সুরে বলল, ঘুমোছিলাম, রাতে ঘুম হয়নি। তুমি তো বাড়িতে পৌঁছে আর ফোন দাওনি, মা অপেক্ষা করছিল। তোমার শরীর ঠিক আছে তো? ভালোভাবে পৌঁছতে পেরেছো তো? ভালোই আছি আলহামদুলিল্লাহ। ইতস্তত করে রোজা জিজ্ঞেস করে, বাসার সবাই কেমন আছে? ভালো আছে তো? বোনের প্রশ্ন শুনে উৎসের হাসি পেয়ে যায়। কোনো রকমে হাসিটা আটকে বলে, এত প্রশ্ন একসাথে? বাসার সবাই ভালো আছে? আসলে তুই কারোর খোঁজ নিতে চাচ্ছিস? রোজা থমকায়। ধরা পড়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লাগে। কপালে ভাঁজ ফেলে ঠোক গিলে তারপর কুম্পিত কণ্ঠে বলল, কারণ না তো। উচ্চ নির্বিকার হয়ে বিছানায় বসে গলার স্বরটা পাল্টে যায়। অনেকটা গম্ভীর সুরেই বলে, আমার থেকে লুকিয়ে লাভ নেই রোজানু। তুই আসলে ভাইয়ের খবর জানতে চাইছিস। খোঁজ নিয়ে কোনো লাভ আছে? তুই কিছু করতে পারবি? সে তো দেবদাসের মতো নিজের ঘরে পড়ে থাকে, খাবারটাও নিজের ঘরে খায়। তাছাড়া খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় না, কারোর সাথে বেশি কথাও বলে না। ফোনটা কানে রেখে রোজা ডান পাশে তাকায়। ওর পাশে শুয়েছিল চাচাতো বোন মিলা। এতক্ষণ খেয়াল করেনি রোজা। মিলা হয়তো অনেক আগে উঠে বেরিয়ে গেছে, ঘরে নেই। রোজা দরজাটা লাগিয়ে দেয়, তারপর ব্যস্ত গলায় প্রশ্ন করে, কেন, ওনার কি হয়েছে? কি হবে? ভালোবাসা ব্যর্থ প্রেমিকদের যে অবস্থা হয় তাই হয়েছে। তুই জানিস বাড়িতে সেদিন কত বড় একটা ঝামেলা হয়ে গেছে? কিসের ঝামেলা? পুপির কারণে তুই বাড়ি ছেড়ে চলে গেছিস, তা জেনে আম্মু খুব ক্ষেপে গেছে। পুপিকে তো বাড়িতে আসতে মানা করে দিয়েছে। রোজা আটকে উঠে বলল, সামান্য কারণে এটা করার প্রয়োজন ছিল না। ঝামেলা তোমার ভাই তৈরি করেছে। ওনার জন্যই তোমাদের ফুপু আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। শাস্তিটা তোমার ভাইয়ের প্রাপ্য। উচ্চ রেগে অগ্নিশর্মা হয়ে যায়, দাঁতে দাঁত চাপিয়ে বলে, যদি সামনে থাকতি না, আই শিওর তোর গালে 10টা থাপ্পড় লাগাতাম, যতক্ষণ পর্যন্ত তোর গাল থেকে রক্ত না বের হতো। ততক্ষণ থাপ্পড় চলতেই থাকতো। এই মেয়ে, তুই কি খাইয়ে বড় হয়েছিস?
যেটা জানোস না সেটা নিয়ে অহেতু একজনের দোষারোপ করিস কেন? কবি তোকে বলেছিল যে ভাই তোকে এসব বলেছে, বল। উৎসের রাগ আর ধমক শুনে চমকে ওঠে রোজা। পরক্ষণ নিজেকে স্বাভাবিক বোঝাতে শুকনো হেসে বলে, না, উনি তো বলেননি। তাহলে এত ভ্রান্তি ধারণা মনের মধ্যে রেখেছিস কেন? ভাই তো এর সন্দেহ কিছুই জানাইনি। তাহলে উৎসকে পুরো ঘটনাটা খুলে বলে। সমস্ত ঘটনা শুনে রোজা মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করে। অবশেষে মানুষটাকে ভুল বুঝলো সে। উৎস যতক্ষণ কথা বলল ততক্ষণ একটি শব্দও ব্যয় করেনি রোজা। নিজের উপর রাগে জর্জরিত হয়ে যায়। সোহানা শেখের জন্য নির্দোষ মানুষটাকে ভুল বুঝে এত কথা শুনিয়ে সে ভাবতেই নিজের গালে ঠাস করে একটা চড় মারার প্রয়াস জাগে। উৎসের কলচি কেটে সে নিশ্চুপ হয়ে বসে থাকে বিছানায়। ইনাজ সাহেব বসে আছেন ড্রয়িং রুমের সোফায়। তিনি ছাড়াও ইমতিয়াজ সাহেব বাড়ির দুই বউ মিতালি, নিশিতা, আদৃশ আর উৎস আছে। নেহা, ফিহা, ঈশা তিনজন নিজেদের ঘরে। ড্রয়িং রুমের পরিস্থিতি খুব গম্ভীর, কারো মুখেরই রানী। যদিও কি কারণে আলোচনায় বসা হয়েছে তা আন্দাজ করতে পারছে না আদৃশ, কিন্তু বাবার কথা শুরু হওয়ার অপেক্ষায় আছে সে। বিমুখ পরিস্থিতিতে শিথিল করে তুলতেই ইনাজ সাহেব গলা ছাড়লেন। নিজ পুত্র আদৃশের দিকে দৃষ্টি রেখে বললেন, তোমার সঙ্গে কিছু কথা আছে। আদৃশ গম্ভীর গলায় বলল, রোজার বিষয়ে তো? ঠিক। আদৃশ ভ্রু কুঁচকাল। কি জানতে চাও? তুমি কি সত্যি ওকে পছন্দ করো? আদৃশ বগ্র কণ্ঠে জবাব দেয়। সত্যি? ইনাজ সাহেব নড়ে চড়ে বসেন। সচরাচরই আদৃশ স্পষ্টবাদী, সেটা জানেন তিনি, কিন্তু কিন্তু ছোট ভাইয়ের ভাইরার মেয়েকে যে আদৃশ পছন্দ করে বসে থাকবে ঘৃণাক্ষরেও ভাবেনি তিনি। বাড়ির সকলেই খুব পছন্দ করে রোজাকে, অবশ্য তিনি নিজেও করেন। নেহা, ফিহা, ঈশাকে যেভাবে নিজের মেয়ের মতন আগলে রাখে, রোজার সম্বন্ধেও ঠিক ততটাই কনসার্ন তিনি। আদৃশের কাছ থেকে উত্তর পেয়ে আবারও জিজ্ঞেস করেন, এটাকে কি ভালোবাসা ধরে নেব নাকি দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে, কিন্তু তুমি বুঝে শুনে কথা বলো। আদৃশ সামান্য হেসে বলে, আমি ছোট বাচ্চা নই বাবা, যথেষ্ট বুঝি। আমি নিজের কাছে খুব ভালোভাবে পরিষ্কার আছি। আমার দিক থেকে কোনো সমস্যা নেই। তোমাদের কি এতে আপত্তি আছে? ইনাজ সাহেব ভাই ও ভাইয়ের বইয়ের দিকে তাকালেন। কারোরই এতে আপত্তি নেই। মিতালির সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বেশ পছন্দ করেন রোজাকে, আর বাড়ির ছোট সদস্যরাও তো রোজা বলতে পাগল। সবার মতামত নিয়ে তিনি আদৃশের প্রশ্নের উত্তর দিলেন। আমাদের কারো কোনো আপত্তি নেই। আদৃশ স্মিত হেসে উঠল। আমারও কোনো সংশয় নেই, কিন্তু ছোট চাচির বোনের মেয়েটার সংশয় আছে। জানোই তো, অহেতুক বিষয় সন্দেহ করে সে আমাকে কতটা অবিশ্বাস করেছে। সম্পর্ক হয় তখনই যখন দুজন দুজনকে বিশ্বাস করে, ভরসা করে। কিন্তু রোজার মধ্যে তার ছিটে ফোটাও দেখিনি আমি। আসলে ও কোনোদিনই বুঝতে চাইনি আমাকে। তাছাড়া আমাদের মধ্যে যতটুকু সম্পর্ক ছিল তা অনেকদিন আগে চুকে বুকে গেছে। তাই আমি চাই এই ব্যাপারটা নিয়ে তোমরা আর মাথা ঘামিও না। সবচেয়ে বড় কথা কি জানো? রোজা আমাকে ভালোবাসে না। এই কথা শুনে উৎস কিছু একটা বুঝাতে চাইলো আদৃশকে, কিন্তু সে স্পষ্ট করে জানিয়ে দিল ব্যাপারটা যেন এখানেই শেষ হয়। আর কোনো কথা উঠুক বা বাড়াবাড়ি হোক তা ও চায় না। সবার উদ্দেশ্যে এই কথাটি ব্যক্ত করে ড্রয়িং রুম থেকে প্রস্থান করে আদৃশ। উৎস ওর যাওয়ার পানে নির্বাক চেয়ে থাকে। ভাইয়ের চাপা অভিমানটা বেশ ভালোভাবেই টের পায় সে। নেহা, ফিহা, ঈশাকে ব্যাপারটা জানায়ও। সবারই মন ক্ষুণ্ণ হয়। চারজন বসে সলা পরামর্শ করে, ঠিক করে নেহার বিয়েকে উপলক্ষ করে জোর জবরদস্তি করেই হোক রোজাকে এ বাড়িতে নিয়ে আসার চেষ্টা করতে হবে। বাড়ির কারোরই যখন ওদের সম্পর্কে আপত্তি নেই, এই সুযোগটা নিয়ে দেখাই যাক না। রোজা আদৃশের এইরকম আরো নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন প্লিজ। গল্পটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন, আর লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। স্মিত হেসে বলে উঠল, আমারও কোনো সংশয় নেই, কিন্তু ছোট চাচির বোনের মেয়েটার সংশয় আছে। জানোই তো, অহেতুক বিষয় সন্দেহ করে সে আমাকে কতটা অবিশ্বাস করেছে। সম্পর্ক হয় তখনই যখন দুজন দুজনকে বিশ্বাস করে, ভরসা করে।
কিন্তু রোজার মধ্যে তার ছিটে ফোটাও দেখিনি আমি। আসলে ও কোনোদিনই বুঝতে চায়নি আমাকে। তাছাড়া আমাদের মধ্যে যতটুকু সম্পর্ক ছিল তা অনেকদিন আগে চুকে বুকে গেছে। তাই আমি চাই এই ব্যাপারটা নিয়ে তোমরা আর মাথা ঘামিও না। সবচেয়ে বড় কথা কি জানো, রোজা আমাকে ভালোবাসে। এই কথা শুনে উৎসুক কিছু একটা বুঝাতে চাইলো আদৃশকে, কিন্তু সে স্পষ্ট করে জানিয়ে দিল ব্যাপারটা যেন এখানেই শেষ হয়ে যায়। আর কোনো কথা উঠুক বা বাড়াবাড়ি হোক তাও ও চায় না। সবার উদ্দেশ্যে এই কথাটা ব্যক্ত করে ড্রয়িং রুম থেকে প্রস্থান করে আদৃশ। উৎস ওর যাওয়ার পানে নির্বাক চেয়ে থাকে। ভাইয়ের চাপা অভিমানটা বেশ ভালোভাবেই টের পায় সে। নিহা, ফিহা, ঈশাকে ব্যাপারটা জানায় ও। সবারই মন পূর্ণ হয়। চারজনই বসে সলা পরামর্শ করে ঠিক করে নেহার বিয়ে উপলক্ষে জোর জবরদস্তি করেই হোক রোজাকে এই বাড়িতে নিয়ে আসার চেষ্টা করতে হবে। বাড়ির কারোরই যখন ওদের সম্পর্কে আপত্তি নেই, একটা সুযোগ নিয়ে দেখাই যাক না কি হয়। রোজা আদৃশের বন্ধনটা হয় কিনা। উৎসের কাছ থেকে পুরো সত্যিটা জেনে রোজার নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। বিমর্ষ চিত্তে তাকিয়ে থাকে শুধুর আকাশে। লোকটার কাছে ওকে মাপ চাইতে হবে, কিন্তু কোন মুখে সে ক্ষমাটুকু চাইবে? আদিশ তো ওকে তার সামনে যেতেই বারণ করে দিয়েছে। তাহলে কি করবে ও? একটা ফোন করবে, কিন্তু লোকটা যদি ওর সঙ্গে কথা বলতে না চায়, যদি রেগে গিয়ে উল্টোপাল্টা কিছু বলে ফেলে? অবশ্য রোজা ওকে যেভাবে কথা শুনিয়েছে তার বিনিময়ে এসবই প্রাপ্য। কিন্তু আদৃশের সেলফোন নাম্বারটি ওর কাছে আছে কিনা সেটাও ঠিক খেয়াল নেই রোজা। কিন্তু লোকটির সাথে একটিবার কথা বলতে না পারলে আত্মগ্লানির দম বন্ধ হয়ে রোজা মরেই যায়। পরন্ত বিকেলে রক্তিম সূর্যে প্রায় ডুবি ডুবি অবস্থা। আচ্ছা অন্ধকার নেমে এসেছে ততক্ষণে। হাওয়া উত্তাল, পাখিরা ক্লান্ত ভঙ্গিতে ফিরে যাচ্ছে নীরে। পরিবেশ নীরব নির্জন। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা রোজার হাতে সেলফোন। আতিপাতি করে খুঁজে অনেকে নিচে সে আদৃশের ফোন নাম্বারটি জোগাড় করতে পেরেছে। ঘন্টাখানিক ধরে রোজা ভেবেই যাচ্ছে লোকটিকে সে ফোন করবে কিনা, বা ফোন করে বলবেই বা কি। ভাবনার জগতে পদার্পণ করে ইতস্তত করতে করতে ভীষণ সাহস নিয়ে একসময় সে ডায়াল করলো আদৃশের ফোনে। যতবার রিং হচ্ছে ততবারই ওর হৃদযন্ত্রের গতি বাড়ছে। অফিস থেকে ফিরে কফির মগ নিয়ে একাকিত্ব বোধ ছেড়ে ফেলার চেষ্টা করতে ব্যালকনিতে পায়চারি করছিল আদৃশ। ঠিক তখনই পকেটে ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে রোজানুর নামটি ভেসে আসতে দেখে কপালে 3টি ভাঁজ ফেলে তাকায়। ফোনটি ধরবে না বলেও নিজেকে আটকাতে পারল না। রোজানুর গলার স্বরটি একবার শ্রবণে ওর পিপাসার্ত হৃদয়টি শীতল হয়। সেই লোভ সামলাতে না পেরে ফোনের সবুজ সাইনটিতে চেপে ধরে সে। ভরাট গলায় বলে ওঠে, কোনো প্রয়োজন? প্রায় সপ্তাহখানিক পর কাঙ্ক্ষিত কণ্ঠস্বরটি শুনতে পেয়ে কেন জানে না রোজার শরীরে অজান্তেই কেঁপে উঠল। শীতল বাতাস শেষে ওর গাল ছুঁয়ে গেল। কাঁপতে থাকা গলা দিয়ে কোনো মতেই বলে, আমি রোজা। ওপাশ থেকে তাচ্ছিল্যের সুরে আদৃশ বলে, সে তো বুঝতেই পেরেছি। কোনো প্রয়োজন আছে নাকি ভুল করে ডায়াল করে ফেলেছেন? রোজা অনবত কণ্ঠে বলল, ভুল করে না, আমি আপনার কাছে ফোন করেছি। আদৃশের রাগী গলা। কেন আবার কোন দোষে দণ্ডিত হলাম? রোজা মাথা নাড়িয়ে বলে, আমাকে আপনি ভুল বুঝছেন। সিরিয়াসলি? জি, আমি আসলে আপনাকে ভুল বুঝেছিলাম। আদৃশ রুক্ষ স্বরে বলে। তো স্বর নামিয়ে অসহায় কণ্ঠে রোজা বলে, ক্ষমা প্রার্থনা করছি আপনার কাছে, প্লিজ আমার উপর রেগে থাকবেন না। আপনার ফুপি যেভাবে আমার সাথে ব্যবহার করেছিল, আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ঠিক ভুল যাচাই করিনি যে আসলেই আপনি ওই কাজটা করেছেন কিনা। আদৃশ চল শক্ত করে বলে, ঠিক ভুল যাচাই করার সময় ছিল তখন, যখন করেননি। সো এখন করে কোনো লাভ নেই। আপনি বরাবরই এরকম ছিলেন, আর থেকে যান। আমার কিছু যায় আসে না। রোজা বিষণ্ণ কণ্ঠে বলে, আপনি আমার উপর রেগে আছেন তাই এরকম কথা বলছেন। দয়া করে আমার পরিস্থিতিটাও বিচার করে দেখুন। আদৃশ বলে, মিস রোজা, আমি কারোর উপর রেগে নেই। পরিচিত মানুষদের উপর রেগে থাকা যায়, কিন্তু আপনি তা নন। আশা করি আর কিছু বলার নেই আপনার। আদৃশের কণ্ঠস্বর, কথা বলার ভঙ্গিমা সবই অন্যরকম। অচেনা মনে হচ্ছিল রোজার। অনেকটাই অবাক হয়েছে সে জিজ্ঞেস করে, আমি বয়সে আপনার ছোট, আপনি সম্বোধন করছেন কেন? আদৃশ তাচ্ছিল্যের সুরে বলে, কাছের মানুষদেরই তুমি বলে সম্বোধন করা যায়, দূরের মানুষদের আপনি সম্বোধনই মানায়। আপনি আমার অনেক দূরে চলে গেছেন রোজানু, অনেক। চাইলেও আর হৃদয় শরীফ হওয়ার জায়গাটুকুর দখল নিতে পারবেন না। হৃদয়ের খুব কাছে আসতে পারবেন না। সেই যোগ্যতা এবং অধিকার দুটোই হারিয়েছেন আপনি।
বলেই ফোনটা কেটে দেয়। রোজা কিছু বলার সুযোগ পায় না। আদৃশের শেষ কথাগুলো কর্ণপুরে প্রবেশ করতে তখন যে ওর গাল দুটো নোনা জলে সিক্ত হয়ে গেছে টেরই পায়নি। একজন মানুষের হৃদয়েশ্বরী হয়ে থাকার এত লোভ যে ওর সুপ্ত মনের কোণে লুকিয়ে ছিল, আজ কেন সেটা বুঝতে পারলো। সব কিছুতেই ওর এত দেরি হয়ে যায় কেন? মিনার খান পরস্পর গ্রামে একজন গণ্যমান্য ব্যক্তি। বাজারে তার 5টি দোকান সহ মাছ ও সবজির ব্যবসা আছে। বেশ অবস্থাপূর্ণ পরিবার তার। একমাত্র ছেলে রাফি। একটি মাত্র ছেলে বলে খুব আদর দিয়ে বড় করেছেন ওকে। আহ্লাদে বড় করেছে বলেই ছেলে যা করতে চায় তাকে সেটাই করতে দিতেন মিনার সাহেব। ছেলে কি করেছে না করেছে কিছুতেই ওদের নজর নেই। খারাপ কাজে অংশ নিলেও ছেলেকে শাসনের বাইরে রাখতেন। বাবার আশকারা এবং খারাপ ছেলেদের পাল্লায় পড়ে বিগড়ে গেছে রাফি। পড়াশোনায় সেই কবেই ছেড়েছে। সারাদিন টই টই করে এখানে সেখানে ঘুরে বেড়ায় দলবল নিয়ে। ছোট একটা গ্যাংও আছে ওর। গ্রামের মানুষ ওর গ্যাংয়ের যন্ত্রণা অতিষ্ঠ। রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের কটূক্তি করা আর চাঁদাবাজি করা ছাড়া আর কোনো কাজ নেই ওর। ছেলের এমন দশা দেখে মিনার সাহেবের হুঁশ ফেরে। ওকে শক্ত হাতে শাসন করতে চায়, কিন্তু ততদিনে রাফি পুরোপুরি তার হাতের নাগালে বাইরে চলে গেছে। সঠিক সময়ে শাসন না করায় যে রাফি এই অধঃপতন, এটা তার এখন বুঝতে পারে। কিন্তু এখন আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই ওদের। হরসপুর গ্রামে বোধহয় এমন কোনো মেয়ে বাদ নেই যে ওর ইফটিজিংয়ের শিকার হয়নি। অনেকদিন ধরে এই রোজার পেছনে পড়ে আছে রাফি। রোজার চেয়ে 2 বছরের বড়, এমনকি মা বাবাকেও বলেছে রোজাকে ওর বউ করে এনে দিলে ও ভালো হয়েছে। সেই জন্য ওর বাবা মিনার খান রোজার সাথে নিজের ছেলের বিয়ের প্রস্তাব পাঠান ওদের বাড়িতে। কিন্তু কিন্তু রাফির চরিত্র ভালো নয় বলে রোজার পরিবার তা প্রত্যাখ্যান করেন। এতে রাফি অপমানিত বোধ করে। সেই থেকে আরো বেড়ে গিয়েছিল রাফির অত্যাচার। ওর যন্ত্রণা এক প্রকার অতিষ্ঠ হয়ে আজিজুর রহমান মেয়েকে শহরে পাঠিয়েছিলেন। রোজা শহরে পড়াশোনা করতে গিয়েছে শুনে রাফি তখন খুব ক্ষেপে গিয়েছিল, কিন্তু তৎক্ষণাৎ কিছু করতে পারেনি। অনেকদিন পর রোজা গ্রামে ফিরেছে বলে বর দুপুরে নিজের দলবল নিয়ে সোজা চলে আসে রোজাদের বাড়ির পেছনের জঙ্গলে। সেই দিকে অনেক দিনের পুরনো ভাঙা সিঁড়ি আছে, যেটা দিয়ে উপরে ওঠা যায়, এবং সিঁড়িটা একদম রোজার ঘরের জানালা বরাবর। রোজা তখন সদ্য গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছিল। জানলার ধার থেকে বৃষ্টির শীষের আওয়াজ শুনে ভ্রু কুঁচকে পেছনের দিকে তাকায়। জানলার কাছে রাফিকে দাঁড়িয়ে থাকতে দেখে আঁতকে ওঠে। পরক্ষণে বুঝতে পারে ভাঙা সিঁড়ি দিয়ে জানলা বরাবর উঠে এসেছে সে। রোজার চেহারায় কৃষ্ণবর্ণ ধারণ করে ভাগ্যিস জানলার গ্রিল আছে, নয়তো এই ছেলে এতক্ষণে ভেতরে চলে আসতো। রোজাকে তাকাতে দেখেই রাফি বিশ্রী নজরে বুলায়। সিঁড়ির নিচে অপেক্ষায় থাকা বাকি 3টি ছেলেকে বলে, ওই দেখ, তোকে ভাবি আইছে, কইছিলাম না আমার ডাক শুনলে সে চুইটটা আইব। ছেলে 3টি বলল, ঠিক কইছো রাফি ভাই। রোজা বিরাগ পূর্ণ চাহনি নিক্ষেপ করে ঘর থেকে বেরোতে নিলেই রাফি জোরালো গলায় ডেকে ওঠে। রোজা হতভম্ব হয়ে যায়। বাড়ির